নির্বাচনের আগেই চীন থেকে 20টি জেট এনসি যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা করছে বাংলাদেশ, আর এটি ঠেকিয়ে দেওয়ার জন্য যা করা দরকার সবই করছে ভারত। अस्सलाम वालेकुम वीवर, बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड आज की वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। न्यू फाइटर जेट जो है बांग्लादेश इलेक्शन से पहले बाय करना चाहता है अपनी एयरफोर्स के लिए जदीद लेटेस्ट टेक्नोलॉजी वाले फाइटर जेट बांग्लादेश खरीदना चाहता है। तो आज की वीडियो में हम यही बात करेंगे। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। নির্বাচনের আগেই চীন থেকে 20টি জেট এনসি যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা করছে বাংলাদেশ, আর এটি ঠেকিয়ে দেওয়ার জন্য যা করা দরকার সবই করছে ভারত। এ পর্যন্ত যতবারই বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছে ততবারই সেই প্রক্রিয়া তারা আটকে দিয়েছে। এবারও তারা একই পথ অবলম্বন করছে। বাংলাদেশের এই যুদ্ধবিমান ক্রয় তারা আসলে আটকে দিতে পারবে কিনা, নাকি নির্বাচনের আগে যুদ্ধবিমান ক্রয় করে দেখিয়ে দিবে বাংলাদেশ বিমান বাহিনী? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশ যতবারই যুদ্ধবিমান ক্রয়ের দিকে হেঁটেছে ভারত ততবারই বাধা দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং যুদ্ধবিমান ক্রয়ের যে বাংলাদেশের পরিকল্পনা, এবারও এটা ভারতের পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামরিকভাবে যদি বাংলাদেশ আরও শক্তিশালী হয় তাহলে ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। এর জন্যই মূলত ছোট্ট দেশ হলেও তারা বাংলাদেশকে জমের মতো ভয় পায়। যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের $2.2 বিলিয়ন খরচ হবে। ভারতের সরকার থেকে চাপ প্রয়োগ করবে, তা না পারলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করবে। যেমন ভারতের আদানি গ্রুপ দিয়ে চাপ প্রয়োগ করবে। তারা বাংলাদেশের কাছে $500-600 মিলিয়ন পাওনা রয়েছে, সেই আদানি গ্রুপ দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে চাইবে এবং বাস্তবে সেটা করছে তারা। এ পাওনার পরিমাণ আরো বেশি ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তার মধ্যে কিছু টাকা পরিশোধ করেছে। বর্তমানে $500-600 মিলিয়ন মতো পাওনা রয়েছে তারা, টাকার হিসাবে 500-600 কোটি টাকার মতো। কিন্তু বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের বাজেট ধরা হয়েছে $2.2 বিলিয়ন, যা আদানির পাওনার চাইতে 4-5 গুণ বেশি। তবে যুদ্ধবিমান ক্রয়ের এই $2.2 বিলিয়ন কিন্তু বাংলাদেশের রিজার্ভ থেকে কাটা যাবে না। ভারত কিন্তু এটাও চাইবে যে বাংলাদেশের রিজার্ভ কমে যাক। দেখুন, 2025 সালে এসে বাংলাদেশের রিজার্ভ বর্তমানে প্রায় $32 বিলিয়ন। পার্শ্ববর্তী দেশের হিসাব যদি করি তাহলে পাকিস্তানের এই রিজার্ভ কিন্তু বর্তমানে প্রায় $16 বিলিয়ন, যা বাংলাদেশের অর্ধেক বলা চলে। আবার মিয়ানমারের যদি তুলনা করি তাহলে তাদের বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা হলো $10 বিলিয়ন মতো, অর্থাৎ বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী রয়েছে এই দুইটি দেশের তুলনায়। ভারত অনেক বড় দেশ, তাদের রিজার্ভের পরিমাণ অনেক বেশি। তাদের রিজার্ভ বর্তমানে প্রায় $690 বিলিয়ন মতো। বড় দেশ, রিজার্ভও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের এই যুদ্ধবিমান ক্রয় যে শুধু ভারতই বাধা দিচ্ছে ব্যাপারটা তা নয়, এখানে রাজনৈতিকভাবেও একটি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। কেননা নির্বাচনের আগে যুদ্ধবিমান ক্রয় সম্ভব হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে মাত্র কয়েক মাস বাকি আছে। এই কয়েক মাসে যুদ্ধবিমান ক্রয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে কিনা এ ব্যাপারে একটা সন্দেহ থাকতে পারে। এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে নির্বাচনের আমেজও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং তখন ভাইরাল হবে নির্বাচনী প্রচারণা। তখন যুদ্ধবিমান ক্রয়ের যে বিষয়টি সেটি ধামাচাপা পড়ে যেতে পারে। দেখুন, চীনের কাছ থেকে যে 20টি জেট এনসি যুদ্ধবিমান ক্রয় করার জন্য পরিকল্পনা করেছে বাংলাদেশ, এই যুদ্ধবিমানগুলো কিন্তু বাংলাদেশ সরাসরি পেমেন্ট করে আনতে পারবে না। 10 বছরের কিস্তি মোতাবেক কিন্তু এই যুদ্ধবিমানগুলো ক্রয় করা হবে। অর্থাৎ যদি বছর ওয়াইজ হিসাব করা হয় তাহলে প্রায় $220 মিলিয়ন করে কিন্তু বছরে পরিশোধ করতে হবে। এটি পরিশোধ করা বাংলাদেশের জন্য মোটেও কিন্তু কঠিন ব্যাপার নয়। সমস্যা কিন্তু ভারতের এই চাপ। তারা আদানিকে দিয়ে বাংলাদেশে যে চাপ প্রয়োগ করছে, এতে কিন্তু যুদ্ধবিমান ক্রয়ে একটি বাধা তৈরি হচ্ছে। আদানির এই পাওনা টাকাটা পরিশোধ করে দিয়ে দিলে হয়তো ভবিষ্যতে আর আদানি বাংলাদেশের উপর কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য পরিশোধ করা একেবারেই সম্ভব। দেখুন, যুদ্ধবিমান ক্রয়ের জন্য যে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিমান বাহিনী প্রধানকে প্রধান করে, এই 11 সদস্যের কমিটি কিন্তু যুদ্ধবিমান ক্রয়ের জন্য তারা কিন্তু ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে। এখন প্রশ্ন হলো, এটি হলো অন্তর্বর্তী সরকারের একটি পরিকল্পনা। ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে হয়তো অন্তর্বর্তী সরকার তারপরে আর থাকবে না, কিন্তু নতুন সরকার যখন ক্ষমতায় আসবে তারা কি এই প্রক্রিয়াটিকে সামনের দিকে নিতে চাইবে? এটা একটা প্রশ্ন হতে পারে। কারণ ভারত চাচ্ছেই বাংলাদেশে নির্বাচন হোক। নির্বাচন হলে হয়তো তাদের কোনো ফায়দা আছে, আর সেই ফায়দা উঠানোর জন্য হয়তো বাংলাদেশকে যুদ্ধবিমান ক্রয় থেকে তারা বিরত রাখতে সক্ষম হলে হতেও পারে। তবে নির্বাচনের আগেই যদি যুদ্ধবিমান ক্রয়টা ফাইনাল করে ফেলা যায়,
অর্থাৎ চুক্তি স্বাক্ষর পরিপূর্ণভাবে সম্পন্ন করা হয়, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তখন এই চুক্তি কিন্তু আর বাতিল করতে পারবে না। অর্থাৎ যুদ্ধ বিমান কিন্তু বাংলাদেশে আসবেই। প্রথমে 20টি যুদ্ধ বিমান ক্রয় করা হলেও যদি এগুলো দিয়ে বাংলাদেশ সন্তুষ্ট থাকে তাহলে পরবর্তীতে হয়তো আরো এর পরিমাণ বাড়ানো হবে। সর্বোপরি 50টি কিংবা 100টি যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশের একটি বিশাল যুদ্ধ বিমান ফ্লিট তৈরি করা হবে। যুদ্ধ বিমান হয়তো 2026-27 সালের দিকেই বাংলাদেশ ডেলিভারি পাওয়া শুরু করবে এবং 2030-35 সাল নাগাদই যুদ্ধ বিমানগুলো ডেলিভারি পাবে। তবে বাংলাদেশের বিমান ঘাঁটিরও কিন্তু সংকট রয়েছে, কারণ আধুনিক মাল্টিরোল ফাইটার মোতায়েন করার মতো বিমান ঘাঁটি কিন্তু বাংলাদেশে খুব একটা নেই। तो वीवर ये वो हैं जदीद और मॉडर्न और पावरफुल किस्म के फाइटर जेट जिनको बांग्लादेश अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहता है। आई होप बांग्लादेश कामयाब हो, जदीद और लेटेस्ट टेक्नोलॉजी वाले फाइटर जेट इलेक्शन से पहले अपनी एयरफोर्स में ऐड कर ले। डॉक्टर मोहम्मद यूनुस की निगरानी में बांग्लादेश जो है जदीद और लेटेस्ट टेक्नोलॉजी वाले फाइटर जेट अपनी एयरफोर्स में ऐड करे। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।